আজ আপনাদের আমি এক ছাত্র শিক্ষক সম্পর্কের গল্প বলবো। এমন একটি গল্প যে গল্পটি ছাত্র এবং শিক্ষকের সম্পর্ককে নতুন করে ভাবতে শেখাবে। দেখুন, আজকের দিনে আমরা অনেকেই অভিযোগ করে থাকি যে ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক ক্রমশ বদলে যাচ্ছে। একটা সময়ে শিক্ষকের প্রতি ছাত্রের যে গভীর শ্রদ্ধা এবং ছাত্র শিক্ষক সম্পর্কের মধ্যে যে পারস্পরিক ভালোবাসা স্নেহের একটা জায়গা ছিল, সেটা যেন ক্রমশ কমতে শুরু করেছে। এবং এর পিছনে যে একটা আর্থসামাজিক কারণ রয়েছে সেটা খুব স্বাভাবিক। কিন্তু এই পরিবর্তনটা কি আজকের সমাজের প্রেক্ষিতে শুধু সত্য? তা কিন্তু নয়। আমরা যদি প্রাচীন গ্রিস দেশের দিকে তাকাই, আমরা সকলেই গ্রিস দেশের এক বিখ্যাত দার্শনিক সক্রেটিসের নাম শুনেছি। এবং এই সক্রেটিসের বিখ্যাত শিষ্য ছিলেন অ্যালকিবিয়াদেস বা অ্যালসিবিয়াদেস। অ্যালসিবিয়াদেস তিনি তরুণ বয়সে অত্যন্ত বিশৃঙ্খল প্রকৃতির একজন যুবক ছিলেন। মদ্যপানে আসক্ত ছিলেন এবং একই সঙ্গে তিনি পতিতালয়ে গমন করতেন, সেখানে তিনি রাত কাটাতেন। তো এইরকম বিশৃঙ্খল একটা জীবন তিনি অতিবাহন করতেন। কিন্তু একই সঙ্গে অ্যালসিবিয়াদেসের বেশ কিছু গুণ ছিল, অসামান্য কিছু গুণ ছিল। তার একটা দিক হচ্ছে তার বাহ্যিক যে সৌন্দর্য, শারীরিক গঠন, শারীরিক কাঠামো ছিল চমৎকার, এবং গ্রিস দেশের মানুষ তার শারীরিক গঠনের প্রতি খুব আকৃষ্ট হয়েছিলেন। এবং একই সঙ্গে তার আরো একটা চারিত্রিক বৈশিষ্ট্য ছিল এটাই যে তিনি নেতৃত্বদানের ক্ষমতা রাখতেন। অসামান্য নেতৃত্বদানের ক্ষমতা রাখতেন বলেই একটা সময়ে তিনি এথেন্সের সামরিক পদের দায়িত্ব অর্জন করেন। কিন্তু বললাম, একই সঙ্গে তার চরিত্রের মধ্যে দুটো বৈপরীত্য। একদিকে তার অসামান্য নেতৃত্বদানের ক্ষমতা, প্রতিকূল পরিবেশের মধ্যেও তিনি সেনাদের একত্রিত করতে পারতেন, সামরিক শক্তি তার যেমন রয়েছে, আবার অন্যদিকে তিনি কিন্তু অত্যন্ত বিলাসী। অ্যালকিবিয়াদেসের সঙ্গে সক্রেটিসের সাক্ষাৎ হয়। অ্যালকিবিয়াদেস সক্রেটিসের প্রতি আকৃষ্ট হন কারণ সক্রেটিস অসামান্য নৈতিকতা, আত্মনিয়ন্ত্রণ, আত্মসংযম, জ্ঞান এবং আদর্শের অধিকারী। সক্রেটিসের আদর্শবাদ অ্যালকিবিয়াদেসকে আকৃষ্ট করে। তিনি সক্রেটিসের কাছে নিজেকে সমর্পণ করতে চান, তার আদর্শের কাছে, তার নৈতিকতার কাছে। কিন্তু অন্যদিকে তার যে বিলাসী জীবন, তার ভোগবাদী মানসিকতা, তার নারী শরীরের প্রতি তার আসক্তি, এগুলো থেকে তিনি কিছুতেই নিজেকে মুক্ত করতে পারছিলেন না। একসময় দেখা যায় যে তিনি পতিতালয়ে রয়েছেন, সক্রেটিস তাকে সেই পতিতালয় থেকে হাত ধরে টেনে বের করে আনছে। এই দৃশ্য আমরা দেখেছি ইতিহাসে। এই অ্যালকিবিয়াদেস এবং সক্রেটিসের সম্পর্ক খুব জটিল একটা সম্পর্ক, এবং এই সম্পর্কের জটিলতা নিয়ে অনেক মতামত, অনেক বিতর্ক কিন্তু প্রচলিত রয়েছে। এবং শেষ পর্যন্ত দেখা যায় গুরু এবং শিষ্যর যে গভীর একটা সম্পর্ক, একদিকে তিনি গুরুর কাছ থেকে তার আদর্শকে গ্রহণ করতে চাইছেন, নৈতিকতা শিখতে চাইছেন, আত্মনিয়ন্ত্রণ শিখতে চাইছেন। আবার অন্যদিকে সক্রেটিস তিনিও কিন্তু অ্যালকিবিয়াদেসের প্রতি আকৃষ্ট হচ্ছেন, তার শিষ্যের প্রতি আকৃষ্ট হচ্ছেন। কেন? কারণ শিষ্যের মধ্যে অসামান্য সৌন্দর্য দেখেছেন, তার বাহ্যিক সৌন্দর্য, তার শারীরিক সৌন্দর্য এবং একই সঙ্গে তার চারিত্রিক সৌন্দর্য একজন গুরুকে তার শিষ্যের প্রতি আকৃষ্ট করেছে। তাই দেখা যাচ্ছে যে অ্যালকিবিয়াদেস যখন নিজেকে ওই ভোগবাদী মানসিকতার মধ্যে ক্রমশ হারিয়ে ফেলছেন, সেই সময় সক্রেটিস তাকে হাত ধরে নিয়ে আসার চেষ্টা করছেন আলোকিত জীবনের দিকে। কিন্তু তাদের মধ্যেকার যে সম্পর্ক, এই যে আমি বললাম যে আজকের দিনে ছাত্র শিক্ষক সম্পর্ক ক্রমশ বদলে যাচ্ছে, পরিবর্তিত হচ্ছে, এবং আমরা অনেকেই অভিযোগ করে থাকি আজকে ছাত্র শিক্ষক সম্পর্কের অবক্ষয় নিয়ে, যে সক্রেটিস আর অ্যালসিবিয়াদেসের যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যেও কত জটিলতা রয়েছে, কত উত্থান পতন রয়েছে। এবং শেষ পর্যন্ত দেখুন, আমরা সকলেই জানি যে সক্রেটিসের বিচার হয়েছিল এবং সে বিচারে তার মৃত্যুদণ্ড হয়েছিল। এবং বিচারের যে মৃত্যুদণ্ড হলো, তার একটা প্রধান অভিযোগ ছিল সক্রেটিসের বিরুদ্ধে এটাই যে তিনি নাকি যুবকদের ভুল পথে, বিশৃঙ্খলতার দিকে তিনি নাকি চালিত করছেন, তরুণ যুবকদের একটা বিশৃঙ্খল জীবনের দিকে চালিত করছেন। এই যে অভিযোগ, এবং এই অভিযোগের সপক্ষে কাকে দৃষ্টান্ত হিসেবে দেখানো হয়েছিল? ওই অ্যালসিবিয়াদেসকে। তার জীবনের ভোগবাদী মানসিকতা, তার বিশৃঙ্খলতাকেই একটা দৃষ্টান্ত হিসেবে দেখানো হচ্ছে। এবং তিনি কিন্তু তখন গুরুর সপক্ষে দাঁড়াননি। এত একটা গভীর সম্পর্ক তাদের দুজনের মধ্যে, অথচ সেই সম্পর্কের পরিণতিটা দেখুন একটা অবক্ষয়ের মধ্যে। কিন্তু যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তাদের মধ্যেকার পারস্পরিক একটা শ্রদ্ধা ভালোবাসার জায়গাও কিন্তু ছিল, গভীর শ্রদ্ধা ভালোবাসার জায়গা ছিল, এবং সেটা কিন্তু উভয় পক্ষের। এই যে এই ইতিহাসের কথা বললাম, ছাত্র শিক্ষক সম্পর্কের কথা বললাম, গুরু শিষ্যের সম্পর্কের কথা বললাম, এর মূলে একটি কবিতা রয়েছে, এবং সেই কবিতাটা আপনাদের একটু পড়ে শোনায়। সেখানে কবি উল্লেখ করছেন যে কিভাবে ছাত্র আর শিক্ষক, গুরু এবং শিষ্যের সম্পর্ক একটা পরিণতি লাভ করতে পারে। যদিও সেই অবক্ষয়ের কথাটা সেখানে বলা হচ্ছে না, কিন্তু তাদের সম্পর্কের যে একটা পূর্ণতার দিকও ছিল, সেই দিকটাকেই কিন্তু কবি তুলে ধরছেন। কবির নাম জার্মান বিখ্যাত কবি ফ্রিডরিশ হেল্ডারলিন। তিনি একটি কবিতা লিখেছেন তাদের এই সক্রেটিস এবং অ্যালকিবিয়াদেসের সম্পর্ক নিয়ে।
এই কবিতার অনুবাদ করেছেন কবি বুদ্ধদেব বসু। আপনাদের কবিতাটি একটু পড়ে শোনায়। সক্রেটিস, হে তপস্বী, আরো কত মহৎ সত্যকে জেনে তবু এই তরুণ যুবাকে কেন অর্ঘ্য দাও, করো সম্মানিত? কেন এত ভালোবেসে নির্নিমেষে দেবতার অঙ্গে যেন তার দিকে করো দৃষ্টিপাত? সক্রেটিসকে কবি প্রশ্ন করছেন যে তুমি ওই রকম তরুণ, বিশৃঙ্খল, মদ্যপানে আসক্ত, ভোগবাদী মানসিকতায় আসক্ত একজন বিলাসী যুবককে তুমি কেন এতটা ভালোবাসছো? তুমি কেন তার প্রতি আকৃষ্ট হচ্ছ? সবচেয়ে গভীর কবির উত্তর দেখুন, কি অসামান্য দর্শন, যে সবচেয়ে গভীর মনুষ্যী যিনি, তার প্রেম সবচেয়ে জীবন্ত রে। আর যারা বিশ্বদ্রষ্টা তারা দেন পুণ্যকে পরম মূল্য। প্রাজ্ঞেরা প্রায়শ অবশেষে সুন্দরের কাছে শির আনত করেন। তাহলে সক্রেটিস যে অ্যালকিবিয়াদেসের প্রতি আকৃষ্ট হয়েছেন, এই আকর্ষণের মূল কারণটা কি ছিল? কবি ফ্রিডরিখ হিল্ডারলিন তার একটা উত্তর দিচ্ছেন। কি বলছেন? যে প্রাজ্ঞেরা কার প্রতি আকৃষ্ট হন? যিনি জীবন্ত। আসলে অ্যালকিবিয়াদেসের মধ্যে অনেক নেগেটিভ দিক হয়তো থাকতে পারে, চরিত্রের মধ্যে অনেক দুর্বলতার দিক হয়তো থাকতে পারে, কিন্তু তিনি শেষ পর্যন্ত তার যে চরিত্র সেটা কিন্তু অসামান্য জীবন্ত একটা চরিত্র। ফুর্তির কোনো অভাব নেই, তার মধ্যে শক্তির কোনো অভাব নেই, তার মধ্যে তারুণ্যের কোনো অভাব নেই। আর এই তারুণ্যের যে মানসিকতা, এই যে তেজ, এই যে নেতৃত্বদানের ক্ষমতা, সেটাই কিন্তু সক্রেটিসকে আকৃষ্ট করেছিল। শিষ্য হিসেবে তাকে গ্রহণ করতে তিনি বাধ্য হয়েছিলেন। তাই কবি বলছেন, সবচেয়ে গভীর মনুষ্যী যিনি, তার প্রেম সবচেয়ে জীবন্তেরে। তিনি মনীষী, তারা কিন্তু জীবন্তকে ভালোবাসেন, মৃতকে নয়। আর কেউ হয়তো চরিত্রের দিক থেকে খুব শুদ্ধ, খুব পুণ্য, কিন্তু তার মধ্যে জীবনের অভাব রয়েছে, সে প্রাণবন্ত নয়, তার মধ্যে প্রাণের বিকাশ ঘটেনি। মনুষ্যরা কিন্তু তাকে গ্রহণ করছেন না, বরং মনুষ্যরা কার প্রতি আকৃষ্ট হচ্ছেন? যিনি জীবন্ত, যার মধ্যে জীবনের বিকাশ রয়েছে। আর যারা বিশ্বদ্রষ্টা তারা দেন পুণ্যকে পরম মূল্য। প্রাজ্ঞেরা প্রায়শ অবশেষে সুন্দরের কাছে শির আনত করে। এই যে সৌন্দর্য, জীবনের সৌন্দর্য, যে সৌন্দর্যের প্রতীক হচ্ছেন অ্যালকিবিয়াদেস, তার সঙ্গে মিলন করছে কার? সক্রেটিসের যে আদর্শবাদ, তার যে নৈতিকতা, তার আত্মনিয়ন্ত্রণ। তাহলে একজন গুরুর আদর্শ তার সঙ্গে মিশে যাচ্ছে একজন শিষ্যের প্রাণস্ফূর্তি, প্রাণবন্ততা। যখন এই দুয়ের সমন্বয় ঘটবে, তখনই কিন্তু গুরু আর শিষ্যের সম্পর্ক একটা পূর্ণতার দিকে এগোবে। তাই উভয়ের দিক থেকে একটা গ্রহণযোগ্যতা থাকা দরকার, তবেই গুরু শিষ্য সম্পর্ক। এবং আজকের দিনের প্রেক্ষিতে এটা সত্যি, কোথাও গিয়ে নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠতে হবে, যেটা হয়তো অ্যালকিবিয়াদেস শেষ পর্যন্ত পারেননি। কারণ তিনি যখন অ্যাথেন্সের রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে যান, তাদের সম্পর্কের একটা অবনতি ঘটতে থাকে এবং শেষ পর্যন্ত তাদের মধ্যে এতটাই দূরত্ব বেড়ে যায় যে দেখা যাচ্ছে যখন সক্রেটিসের বিচার হচ্ছে, তখন কিন্তু অ্যালকিবিয়াদেস সক্রেটিসের পাশে দাঁড়াচ্ছেন না, তার হয়ে কথা বলছেন না। তাই সেই অবক্ষয় কিন্তু সেই যুগেও ছিল, কিন্তু সেই অবক্ষয় থেকে একটা উত্তরণের জায়গা তখনই তৈরি হবে যখন গুরু শিষ্যের মধ্যে এরকম একটা সমন্বয় ঘটবে, সৌন্দর্যের সঙ্গে, প্রাণের সঙ্গে, জীবন্ত একটা প্রকৃতির সঙ্গে, জ্ঞানের, প্রজ্ঞার, মনীষার।